নমস্কার বন্ধুরা, কাকলি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সে গল্পের নাম জেফারসন লজ, লেখিকা ডক্টর গৌরী দে। তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি। একগাদা উপন্যাস লেখার অর্ডার এসেছে অতনু রায়ের। বিভিন্ন পুজো সংখ্যার সম্পাদকরা রোজ তাড়া দিয়ে যাচ্ছেন, অথচ একটা প্লটও অতনুর পছন্দ হচ্ছে না। হবেই বা কী করে? দুদণ্ড ভাববার অবসর পাচ্ছে সে। টেলিফোন, কলিং বেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের আসা যাওয়া তো লেগেই আছে অতনুর। একমাত্র সময় রাতটুকু, কিন্তু কিছুদিন ধরে তাতেও বাদ সাধছেন সরকার। রাত হলেই শুরু হচ্ছে লোডশেডিং। তখন অতনুর একমাত্র অবলম্বন বড় মোমবাতির আলো, কিন্তু সে আর কতক্ষণ? মোমবাতির কাঁপা আলোয় কতক্ষণ আর টানা যায়? এছাড়া অফিস সে তো আছেই। অবশ্য আজ রবিবার। অতনু বেশ করে গুছিয়ে বসল। আজ তাকে লিখতেই হবে। কলমটা খুলে সে একটু চিন্তা করে নিল, তারপর ঝুঁকে পড়ল সাদা কাগজের ওপর। সঙ্গে সঙ্গে কলিং বেল। হাতের কলম থমকে গেল। হরি গেছে দরজা খুলতে। ওকে বলাই আছে, কেউ এলে বলবে বাবু বাড়ি নেই। কিন্তু সিঁড়িতে পায়ের শব্দ। বিরক্ত হলো অতনু। এখনো লেখা হবে না? কলমটাকে টেবিলের ওপর ফেলে দিয়ে অতনু এক রাশ বিরক্তি নিয়ে দরজার দিকে গেল এবং তাকালো। ঘরে ঢুকলো বিকাশ। অতনুকে বসে থাকতে দেখে বলল, কি রে, বেশি লেখালেখি করে কি টায়ার্ড? লেখালেখি? সাদা কাগজটার ওপর আঙুল দিয়ে দেখায় অতনু। একটা লাইনও দেখতে পাচ্ছিস কি এখানে? হবে না, এখানে এত ঝামেলার মধ্যে লেখা হবে না। তারপর একটু থেমে বলল, পালাতে হবে। বিকাশ হেসে বলল, কোথায় যাবে ঠিক করেছিস? বিকাশ অতনুর বহুদিনের বন্ধু। মাঝে মাঝে আসে, দাবা তাস এসব খেলে, গল্পগুজবও করে চলে যায়। আজও সে এসেছিল দাবা খেলবে বলে, কিন্তু বন্ধুকে এরকম চঞ্চল দেখে ভাবতে থাকে অতনুর জন্য কিছু যদি করা যায়। হঠাৎ তার মনে পড়ল চন্দননগরে তার কাকার সদ্য কেনা বাড়ির কথা। কিন্তু তার আগে তাকে জানতে হবে অতনু কি ঠিক করেছে। তাই আবার বলল, কিরে, কোথায় যাবি ভাবছিস? চুলোয়। অতনু রাগ করে বলে, তিনকুলে কেউ থাকলে তো যাব। বাবা মা তো কোন ছোটবেলায় চলে গেছে। কাকার কাছে মানুষ। তা গত বছর তো কাকা কাকিমা দুজনেই টিকিট কাটলো। আর যাব কার কাছে? থাকার মধ্যে তো আছে সেই হরি, তা কোনো দিন সেও। থামিয়ে দিল বিকাশ। বাজে বকিসনি তো। শোন, তুই ভূতে বিশ্বাস করিস? ঘর কাঁপিয়ে হাসল অতনু। বলল, ভালো বলেছিস। আরে, আমার ভগবানেই বিশ্বাস নেই তো ভূতে? তাহলে শোন, কিছুদিন আগে, না দিন নয়, বছর দুয়েক আগে, চন্দননগরে গঙ্গার ধারে কাকা একটা খুব সস্তায় বাড়ি কিনেছিল। এই বাড়ির পাশেই একেবারে লাগোয়া একটা পোড়ো বাড়ি আছে। লোকে বলে ওটা নাকি ভূতের বাড়ি। কাকা ওসব মানে না, কিন্তু আশ্চর্য কি যে হলো, কাকা দু একদিন থাকার পর ওই বাড়িটায় তালা দিয়ে কলকাতায় চলে এলো। এরপর উঠে পড়ে লাগলো বাড়িটা বিক্রির জন্য, কিন্তু কেউ কেনে তো না, আর ভাড়াও নিতেও চায় না। আমি নেব 1 মাসের জন্য। লাফিয়ে ওঠে অতনু। গঙ্গার ধারে নির্জন পরিবেশে বাড়ি, আহা,
আমার তো এখনই ছুটে চলে যেতে ইচ্ছে করছে। তুই কাকাকে বল 1 মাসের জন্য আমি ভাড়া নেব। ভাড়া? আগে তুই গিয়ে দেখ থাকতে পারিস কি না, তবে তো ভাড়ার কথা। তাছাড়া আমার বন্ধুর কাছে কাকা একটা টাকাও নেবে না, বলল বিকাশ। অতনু এদিক ওদিক দেখে নিয়ে বলল, কিন্তু একটা কথা, হরি যাবে আমার সঙ্গে। ও যেন ঘুণাক্ষরেও না জানতে পারে এসব কথা। বিকাশ হাসল, বলল, বুঝেছি। দিন দুয়েকের মধ্যেই চন্দননগরে বাড়িতে গিয়ে হাজির হলো অতনু। নতুন জায়গা, হরিরও আনন্দ কম নয়। ছোট্ট দোতলা বাড়ি, ছাদে ছোট দুটো ঘর, আর একতলায় একটা বড় ঘর, বাথরুম আর রান্নাঘর। ছাদ থেকে গঙ্গার দৃশ্য ভারী সুন্দর। ছাদে উঠে হরি হরি বলে ডাকতে লাগলো অতনু। হরি নিচে রান্নাঘরে সব ব্যবস্থা করছিল। অতনুর ডাকে উঠে এলো, বলল, বলো গো দাদাবাবু, ডাকছো কেন? অতনু বলল, এখানে ছোট দুটো ঘর রয়েছে, একটাই তুই থাকবি, অন্যটাই আমি। রাজি? হরি মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমিও তাই ভাবছিলুম গো। নিচে ঘরটা অন্ধকার অন্ধকার, একটু চাপা, ওপরটাই ভালো, কেমন খোলা মেলা। অতনু বলল, এই ছাদে বসে আমার লেখা চলবে, বাইরের দৃশ্য দেখব আর লিখব। হরি বলল, আর রাতে রোদ্দুরে? অতনু হেসে বলল, তখন ঘর, সেখানেও তো দেখছি টেবিল চেয়ার সবই তো রাখা। হরি একটু গম্ভীর হয়ে বলে ওঠে, সবই আছে, কিন্তু সাতপুরু ধুলো, পরিষ্কার করতে করতে ঘাম ঝরে যাচ্ছে। গজগজ করতে করতে চলে যায় হরি। অতনু ছাদের পূব প্রান্তে এসে দাঁড়ালো। ঠিক তার সামনে একটা পোড়ো বাড়ি। সবাই বলে এখানে ভূত আছে। সে নাকি এই বাড়ির লোকেদেরও বিরক্ত করে। দেখা যাক। আসবার সময় বাড়িটাও দেখেছে। বাইরের গেটে পাথরে খোদাই করা রয়েছে, জেফারসন লজ। ও যখন লেখাটা পড়ছিল তখন যারা দূর থেকে যাচ্ছিল ভয়ে ভয়ে তাকাচ্ছিল। খুব হাসি পাচ্ছিল অতনু। ভূতে বিশ্বাস করে না, হয়তো কোনো মতলববাজ লোক প্ল্যান করছে যাতে পাশাপাশি দুটো বাড়ি সে দখল করতে পারে। ছাদ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে জেফারসন লজের ভেতরটা। দোতলা বাড়ির চারপাশে এখন শুধু আগাছা আর ঝোপ। দু একটা বড় বড় গাছও রয়েছে। গাছের থেকে একটা দেলনা ঝোলানো। দেলনা বলা ভুল হবে, দোলনা। দোলনাটা কাঠটা জীর্ণ। বড় একটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়িটা। বাড়ির পেছনের দিকে পাঁচিলের ধারে খানিকটা ইটের স্তূপ পরপর সাজানো। অতনুর মনে হয় হয়তো ওটা জেফারসনের কবর। বাড়িটার দিকে তাকায় অতনু। বাংলো প্যাটার্নের বাড়ি। এখানকার লোকেরা বলে ভূত বাংলো। ছাদের পাঁচিল থেকে সরে এলো অতনু। সন্ধে হয়ে আসছে। হরি নিচে চায়ের ব্যবস্থা করছে। অতনু বলেছে আজ আর রান্নার হাঙ্গামা না করতে, ওরা রাতটা বাইরে খেয়ে নেবে, তারপর কাল সকালে বাজার হাট যা করার করে যাবে। ঘরে ঢুকলো অতনু। না, হরিটা কাজের বটে। এরই মধ্যে কেমন সুন্দর করে ঘরটা সাজিয়েছে। টেবিলের ওপর লেখার কাগজ কলম সাজিয়ে চেয়ারটা টেনে বসলো অতনু। নিস্তব্ধ পরিবেশ, কেউ এখানে বিরক্ত করবে না। প্রশান্ত মন নিয়ে গল্পের প্লট চিন্তা করতে লাগলো অতনু। হরি চা বিস্কুট এনে টেবিলে রেখে চলে গেল। অতনু ভাবতে ভাবতে চায়ে চুমুক দিল। খানিকটা দূরে একটা হোটেল আছে, বিকাশ বলে দিয়েছিল। রাত্রির 8টা নাগাদ হরি আর অতনু বেরিয়ে পড়ল বাড়িতে চাবি দিয়ে। বেশি খুঁজতে হলো না। মোড়ের মাথায় যেতে সাইনবোর্ডটা চোখে পড়ল, ভোজনালয়। সাধারণ হোটেল,
তবে সব রকম পাওয়া যায়। ভেতরে টেবিল চেয়ার দিয়ে সাজানো, বাইরে বোর্ডে মেনু লেখা আছে। অতনু মেনু দেখে অর্ডার দিল। নতুন লোক দেখে এগিয়ে এলেন ম্যানেজার। অতনুর পাশে বসে বললেন, আপনি কি নতুন এসেছেন? অতনু মাথা নাড়ে। ভদ্রলোক মাঝবয়সী, মাথায় চুলে পাক ধরেছে, সন্ধানী চোখে অতনুকে ডেকে নিয়ে বললে, এখানে কোথায় উঠেছেন? নাকি চাকরি? অতনু হেসে ভদ্রলোককে থামিয়ে দিয়ে বলল, 1 মাসের জন্য একটু হাওয়া বদল করতে এসেছি। ভদ্রলোক খুশি হয়ে বললেন, বাহ বাহ, বেশ বেশ, তা কোথায় উঠেছেন? কোনো আত্মীয়ের বাড়ি নাকি? অতনু মুখ টিপে হাসল মনে মনে। তারপর মজা দেখার জন্য বলল, আমি জেফারসন লজের পাশের বাড়িতে উঠেছি। ভদ্রলোক চুপ হয়ে গেলেন। মুখের মধ্যে একটা অস্বস্তি পরিষ্কার ফুটে উঠল। একটু চুপ করে থেকে বললেন, কতদিন আছেন? এই তো সবে আজ এসেছি। ভদ্রলোক উঠে দাঁড়ালেন, বললেন, একটু সাবধানে থাকবেন। ভদ্রলোক কথাটা বলে চলে যাচ্ছিলেন। অতনু হাত ধরে টানল, বলল, কি হলো দাদা, চলে যাচ্ছেন কেন? সাবধানে থাকবো বললেন না তো? ভদ্রলোক আবার বসে মুখটা অতনুর কানের কাছে এনে বললেন, যে নামটা আপনি করলেন ও নামটা আমরা সন্ধ্যের পর উচ্চারণ করি না। অতনু অবাক হবার ভান করে বললেন, কেন বলুন তো? ভদ্রলোক প্রায় ফিসফিস করেই বললেন, 150 বছর ধরে রাত 2টোর পর ও আসে রক্তের সন্ধানে। কত বছর ধরে? অতনু কথাটা বিশ্বাস করতে পারে না। 150 বললেন ভদ্রলোক। 150 বছর ধরে রক্তের সন্ধানে ও ঘুরে বেড়ায়। অতনুর মুখে অবিশ্বাসের হাসি। বলল, আমাকে বিশ্বাস করতে বলেন? 150 বছরের কোনো মানুষ বেঁচে থাকতে পারে? ওকে কি আপনি মানুষ ভাবছেন? ভদ্রলোক আবার অবাক হয়ে প্রশ্ন করেন। অতনুও অবাক হবার ভান করে বলে, তবে ও কি? ভদ্রলোক এবার উঠে পড়েন, বলেন, আর নয়, অনেক হয়েছে। তবে একটা অনুরোধ রইল আপনার কাছে, রাতে জানলাগুলো ভালো করে বন্ধ করে রাখবেন। কেউ বললে বা কিছু দেখলে খুলবেন না। কেমন একটা জেদ চেপে গেল অতনুর। 21 শতাব্দীর মানুষ হয়ে সে ভ্যাম্পায়ারে বিশ্বাস করবে? অনেক গল্পের বইতে ও পড়েছে ভ্যাম্পায়ারের কথা, রক্তচোষা এক অতৃপ্ত আত্মা। কিন্তু সেসব তো গল্প কথা, বাস্তবে তার কোনো অস্তিত্ব থাকতে পারে ভাবা যায় না। তবুও শোবার সময় জানলাটা বন্ধ করেই শুলো। হরি বলল, দাদাবাবু, আমি বরং তোমার ঘরের মেঝেতে বিছানা করে শুই। নতুন জায়গা, কখন কি দরকার লাগে। হরি ভদ্রলোকের কথাগুলো শোনেনি। মনিবের সঙ্গে কথা হচ্ছে, সে কেন কান দেবে? তাই সে ব্যাপারটা জানল না। অতনুও হরির কান এড়িয়েই কথা বলছিল। হরি জানলে 1 মুহূর্ত এখানে থাকতে দিত না, অথচ অতনুকে জানতেই হবে ব্যাপার কি। সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল অতনু, বিছানাতে শুতে না শুতে। মাঝরাতে গরমে ঘুম ভেঙে গেল। টর্চ জেলে হাত ঘড়িটা দেখে নিল অতনু। রাত 2টো বেজে গেছে কখন। কোথায় কি? মধ্যিখান থেকে জানলা বন্ধ করে রীতিমতো কষ্ট হচ্ছে ওর। অতনু উঠে জানলাটা খুলে দিয়ে আবার শুয়ে পড়ল। জানলা দিয়ে মিষ্টি সুন্দর একটা হাওয়া বয়ে গেল ঘরের মধ্যে। অতনু খুব আরামে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছে ও জানে না। হঠাৎ বুকের ওপর একটা চাপ লাগায় ধরপড় করে উঠে বসলো অতনু। ঠিক সেই মুহূর্তে সে দেখল একটা বিরাট সাইজের বাদুড়। মুখটা অনেকটা মানুষের মতো
জানলা দিয়ে উড়ে গেল। অতনু হাতের কাছে টর্চ নিয়ে শুয়েছিল। চট করে টর্চটা জ্বালতে উঠে বসলো হরি। বলল, কি বাবু, কি হয়েছে? অতনুর বুকটা তখনও ধড়ফড় করছিল। বলল, কিছু না, মনে হলো ইঁদুর। হরি একটু তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বলল, ও তো হতেই পারে, পুরনো বাড়ি, আপনি শুয়ে পড়ুন। সঙ্গে সঙ্গে হরির নাক ডাকতে লাগলো। কিন্তু অতনুর চোখে আর ঘুম আসে না। টর্চের আলোয় ঘড়িটা দেখল অতনু, রাত 2:40। একটা কথা কিন্তু ঠিক, অতনু যেরকম গল্পে পড়েছে সেই রকম দেখতে, না বাদুড় না মানুষ। ওরা নাকি অনেক রকম রূপ ধরতে পারে। আরও একটা ব্যাপার ভাবিয়ে তুলল অতনুকে, ওটা কিন্তু জেফারসন লজের দিকেই উড়ে গেল। অতনুর বিশ্বাস নাড়া খেয়ে গেল। ও ঠিক করলো, এই জন্তুটা মানুষই হোক আর জন্তুই হোক বা ভূতই হোক, ও এর শেষ দেখবে। কিন্তু জেফারসন সম্পর্কে তাকে সব কিছু জানতে হবে। কে জানাবে তাকে? হ্যাঁ, সাহেব জেফারসন সম্বন্ধে নিশ্চয়ই চার্চের ফাদার কিছু জানবেন। অতনু ঠিক করলো কালই সে যাবে চার্চের ফাদারের সঙ্গে কথা বলতে। পরদিন সকালে গঙ্গার ধারে পায়চারি করতে করতে হঠাৎ একটা দারুণ প্লট এসে গেল অতনুর মনে। তখনই বাড়ি ফিরে সে কাগজ কলম টেনে নিল। এরপর অতনুর আর মনে রইল না চার্চে যাবার কথা। মনে পড়ল সন্ধ্যাবেলা। ঠিক করলো পরের দিন সকালে সে ফাদারের সঙ্গে দেখা করবে। হঠাৎ কী যে হলো, অতনু ছাদে এসে জেফারসনের বাড়ির দিকে তাকিয়ে রইল। মনে হলো শুকনো গাছপালার মধ্যে কেউ যেন লুকিয়ে আছে। অতনু নিজের মনে বিড়বিড় করে বলে ওঠে, চার্চে যাবার আগে আমাকে দেখতে হবে ব্যাপারটা কি। কি মনে করে অতনু তার কালো রঙের শার্টটা পরে নিল। পাজামার রং সাদা বলে একটা কালো রঙের প্যান্টও পরে নিল। হাতে টর্চটা নিয়ে হরির অজান্তে সে নিঃশব্দে নেমে গেল। কালো বিভীষিকার মতো দাঁড়িয়ে আছে জেফারসন লজ। বাইরে লোহার গেটটা ঠেলতেই খুলে গেল। অতনু ভেতরে ঢুকলো। অতনু একা। যদি কোনো বাজে লোকের দলও থাকে, কি করবে সে? কিন্তু এটুকু বিচার করার মতো শক্তি ছিল না অতনুর। কি এক আকর্ষণে সে এগিয়ে চলল। চারিদিক নিস্তব্ধ, শুধু শুকনো পাতার ওপর অতনুর পায়ের খসখস শব্দ। এককালে আম গাছ ছিল বোধহয়। বিশাল বড় শুকনো গাছটার দিকে তাকাতেই থমকে গেল অতনু। দুটো জ্বলন্ত গোলা গাছের ফাঁকে। অন্ধকারে জন্তুদের চোখ জ্বলে। অতনু টর্চের আলো ফেলল, আর ফেলতেই সে যা দেখল তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল। গাছের ডালে বসে আছে মানুষের আকৃতি এক বিশাল বাদুড়। টর্চ ফেলতেই সে মুখ তুলল। তখন পরিষ্কার দেখল অতনু, কালো টুপি, কালো কোট প্যান্ট পরা একটা মানুষ। মুখটা হিম সাদা, মাংস নেই, শুধু যেন চামড়া দিয়ে ঢাকা। অতনুর দিকে তাকিয়ে দাঁত মুখ খিচিয়ে উঠল বীভৎস একটা শব্দ করে। অতনু টর্চটা নিভিয়ে দৌড় দিল গেটের দিকে। কিন্তু ওই এক মুহূর্ত সে দেখেছে ওই কঙ্কালসার বস্তুটার দিকে। দাঁতগুলোর মধ্যে দুদিকে দুটো ধারালো ছুঁচলো দাঁত বেরিয়ে আছে। ছুটতে ছুটতে বাড়িতে এসেই নিচে ধপ করে বসে পড়ল অতনু। সে নিজে চোখে যা দেখেছে তা আর কাউকে বললে লোকে তাকে পাগলই বলবে। অতনু খুব চিন্তায় পড়ল। সেই কঙ্কালসার মুখের মধ্যে সে যা দেখেছে তাতে মনে হয় আজ রাতেও অতনুকে সে ছাড়বে না। অতনু ঘড়ি দেখল, সন্ধে 6:30। মুহূর্তের মধ্যেই মনস্থির করে নিল অতনু, আজ রাতেই সে দেখা করবে ফাদারের সঙ্গে। সেদিন চার্চে কোনো বিশেষ প্রেয়ার ছিল বোধহয়। অতনু যখন পৌঁছালো তখন দেখল বেশ কিছু লোক আসছে যাচ্ছে। ফাদার ছিলেন ডায়াসের সামনে, হাতে ছিল হোলি বাইবেল। সাদা ড্রেস, গলায় লম্বা চেনে
ক্রস ঝুলছে। অতনু একটু অপেক্ষা করলো বেঞ্চে বসে। তারপর একটু ফাঁকা হতে ফাদারের সামনে গিয়ে দাঁড়ালো। নতুন মানুষ দেখে ফাদার একটু অবাক হয়ে বললেন, বলুন, আমি আপনার কী উপকার করতে পারি? নিশ্চিন্ত হলো অতনু। ফাদার বাংলা জানেন, হয়তো বা বাঙালি, কিন্তু বৃদ্ধ, সুতরাং জেফারসনের কথা তার জানা থাকতে পারে। অতনু বলল, ফাদার, আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। ফাদার অতনুকে একটু বসতে বললেন, তারপর একটু ফাঁকা হতে ভেতরের ঘরে নিয়ে এলেন। জেফারসন সম্পর্কে সব জানতে পারল অতনু। ইংল্যান্ড থেকে আসার পর চন্দননগরে একটা বাড়িতে ভাড়া ছিল জেফারসন। একদিন গঙ্গার ধারে বেড়াচ্ছিল জেফারসন। এমন সময় দেখলো এক বৃদ্ধ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। জেফারসন তাকে নিয়ে হাসপাতালে যায়, তার দেখাশোনা করে। বৃদ্ধের কেউ ছিল না। এর কিছুদিন পরে তিনি মারা যান। মারা যাবার সময় তিনি কাগজে কলমে তার সব টাকা পয়সা বিষয় সম্পত্তি দিয়ে যান জেফারসনকে। এই জেফারসন লজটা ছিল সে বৃদ্ধের। এরপরই জেফারসনের বউ ইংল্যান্ড থেকে এসে ওঠে এই বাড়িটায়। কিন্তু বউটা ছিল যেমন ঝগড়াটে তেমনি কুচুটে। একদিন জেফারসনের খাবারে বিষ মিশিয়ে এসে জেফারসনকে হত্যা করে। তারপর সব টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালিয়ে যায়। জেফারসনের মৃতদেহ পড়ে থাকে বাড়ির একটা ঘরে। পচে গলে যখন দুর্গন্ধ বেরোচ্ছে, তখন পাড়ার লোক ব্যাপারটা জানতে পারে। ফাদারের বিশ্বাস কবরের মধ্যে যেতে পারেনি বলে জেফারসনের প্রেতাত্মা ভয়ে ঘুরে বেড়াচ্ছে। ফাদার বললেন, অতনুকে সে মরবেই, কারণ তার রক্ত চায়, সে যেভাবেই হোক। ফাদার অতনুকে খানিকটা মন্ত্রপুত জল দিয়ে বললেন, যদি সাহস করে ওর গায়ে এই জলটা ছিটিয়ে দিতে পারেন তাহলে ও মুক্ত হবে, কিন্তু না পারলে ও আপনাকে মেরে ফেলবে। একটা ছোট্ট কাঠের ক্রসও দিলেন, বললেন এটা গলায় পরে থাকবেন। অতনু তৈরি। মনে মনে সে ঠিক করলো, মরতে তো একদিন হবেই। যদি জেফারসনকে মুক্তি দিতে গিয়ে সে মরেও যায়, তাতেও তার কোনো ক্ষতি হবে না। কিন্তু জেফারসনের কবল থেকে অনেকে রক্ষা পাবে। প্রচণ্ড অস্বস্তি নিয়ে অপেক্ষা করছে অতনু। রাত 2টো। ঘরের আলো নিভিয়ে জানলা খুলে শুয়েছে অতনু। হরিকে আজ সে তার নিজের ঘরে শুতে দেয়নি। বলেছে অনেক রাত অবধি তাকে লিখতে হবে, ঘরে কেউ থাকলে তার অসুবিধা হবে। হরি অনিচ্ছা সত্ত্বেও পাশের ঘরে শুয়েছে। একটু আগে অতনু ওর ঘরের সব জানলা বন্ধ করে দিয়ে এসেছে। খুত করে একটা শব্দ হলো। পূর্ণিমার রাত, চাঁদের আলো জানলা দিয়ে ঘরে এসে পড়েছে। হঠাৎ লক্ষ্য করলো অতনু একটা কালো ছায়া চাঁদের আলোয়। সেটা ক্রমশ বড় হতে লাগলো। অতনুর জানলার কোনো গরাদ ছিল না। ছায়ামূর্তি এসে জানলা দিয়ে ভেতরে ঢুকলো। অতনু এক হাতে ক্রসটা চেপে ধরে রেখেছে, অন্য হাতে সেই মন্ত্রপুত জলের পাত্র। ছায়াটা এগিয়ে আসছে ধীর পায়ে অতনুর মুখের কাছে, আরও কাছে, আরও কাছে। ছায়ামূর্তির মুখটা প্রায় অতনুর গলার কাছে এসেছে। এইবার ধারালো দাঁত দুটো সে বসিয়ে দেবে অতনুর গলায়। অতনু তো ভয় পায়নি, কিন্তু হাত পাগুলো যেন অসাড় লাগছে। অতনু অনুভব করছে ছায়ামূর্তির মুখটা তার গলা স্পর্শ করছে। মনের জোর এনে অতনু ক্রসটা ঢুকিয়ে দিল মূর্তিটার বুকে। জেফারসন একটা বিদঘুটে শব্দ করে ছিটকে পড়ল মাটিতে। অতনু তখন মরিয়া। সে খাট থেকে নেমে ছুটে গেল জেফারসনের দিকে। জেফারসন জানলা দিয়ে পালাবার চেষ্টা করছিল। অতনু সেই মন্ত্রপুত জলটা ঢেলে দিল তার গায়ে। জন্তুর মতো শব্দ করে জেফারসন স্থির হয়ে গেল। ঘরের আলোটা জ্বেলে দিল অতনু। এ কি দেখছে সে? জেফারসনের বিভৎস দেহটা প্রথমে কঙ্কাল হয়ে গেল, তারপর ধীরে ধীরে গুড়িয়ে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যে ধুলো হয়ে গেল জেফারসন।
নানা রকম শব্দে ঘুম ভেঙে গেল হরির। ছুটে এলো, কি হয়েছে দাদাবাবু? তখনও হাঁপাচ্ছে অতনু, কথা বলতে পারছে না। এক হাতে ক্রস চেপে ধরে সে কাঁপছে ঠক ঠক করে উত্তেজনায়। হরি আসতে সে শুধু আঙুল দিয়ে দেখালো জায়গাটা যেখানে জেফারসনের দেহটা ধুলো হয়ে গেছিল। কিন্তু অবাক ব্যাপার, কোথাও কোনো চিহ্ন দেখতে পেল না হরি বা অতনু। হরির বিস্মিত মুখের দিকে তাকিয়ে ব্যাপারটা আঁচ করে নিল অতনু। বললেও কেউ বিশ্বাস করবে না তার কথা, তার চেয়ে কাউকে কিছু না বলাই ভালো। হরি আবার জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবু? মুখে জোর করে হাসি এনে অতনু বলল, কি আর হবে, এমন খারাপ একটা স্বপ্ন দেখলুম। তুই যা, শুয়ে পড়। বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটি? যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, ঠিক আছে? আর পারলে সবার কাছে শেয়ার করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে কিন্তু।